হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে ভিডিওর প্রথমেই একজনকে নিয়ে আসছি। তো এর আগে তো কখনোই নিয়ে আসিনি, তো আজকে আমি সব ভিডিও শুরুতেই আমার বড়মশাইকে নিয়ে আসছি। তো নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে ব্লগ ভিডিও নয়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে আমাদের লাভ স্টোরি। তো অনেকেরই অনেক কোশ্চেন থাকে, যেহেতু এখন ইনস্টাতে আমাদের অনেক কয়টা ভিডিও ভাইরাল হয়ে গেছে, যার জন্য অনেকেরই প্রশ্ন যে আমাদের মানে বিয়েটা কিভাবে হলো, কি লাভ স্টোরি। তো তোমাদের অনেকেরই খুব জানার ইচ্ছে যে আমাদের বিয়েটা কিভাবে হলো, তাই তো। তো আমরা আসল কথা হচ্ছে, তোমাদের দাদাভাই খুব ব্যস্ত মানুষ, কখনো বাড়িতে থাকে না। এই যে 9টার দিকে বাড়িতে আসলো, এখন তো ও কখন খাওয়া দাওয়া করবে, কখন মানে ঘুমাবে, সময়ই হয় না ভিডিও করার। তো যার জন্য আজকে ভাবলাম যে না, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যায়। তো ওকে আজকে ঘুমোতে দেয়নি, এতক্ষণে নাহলে ঘুমিয়ে যেত। যাই হোক, তোমাদের কথা রাখার জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তোমাদের অনেকেরই জানার খুব আগ্রহ, তাই তো। তো আমিও ভাবছি অনেক দিন থেকে যে তোমাদের কাছে এই লাভ স্টোরি ভিডিওটা শেয়ার করব, যে কিভাবে আমাদের বিয়েটা হলো। তো সেটাই ফাইনালি আজকে সময়টা করে নিলাম আর কি। সময় তো হয় না কখনো, তবুও। তো যাই হোক, আজকে বলি আর কি কীভাবে আমাদের বিয়েটা হলো। জানি না পুরোটা হয়তো বলে শেষ করতে পারবো না, কারণ আমাদের কাহিনীটা অনেকটা লম্বা। তো শুরুটাই আমি বলি আর কি, তো এখান থেকে আমাদের মানে দুজনের দেখা হয়েছে কিভাবে, কি হলো, লাভ স্টোরি না কি বিয়ে তো হয়েছে আমাদের দেখাশোনা করে, কোনো লাভ স্টোরি না, কিন্তু বিয়ের আগের মুহূর্তগুলো কিভাবে পরিচিত হলো সেটাই তোমাদের কাছে শেয়ার করি, তাই তো। হ্যাঁ, প্রথম থেকেই আমি শুরু করছি। তো বাড়িতে আগের কথাগুলো এখন বলে শেষ করতে পারবো না। তো আমাদের মানে আমি তখন কোন ক্লাসে পড়ি, ক্লাস 10-এ না 11-এ, 11-এ পড়ি আর কি। তো অনেক টুকিটাকি ঘর আসতেছিল আর কি। ঘর আসতেছিল ছেলে দেখে, মানে আমার আবার বিয়ে করার ইচ্ছে নেই, আর বাড়ির থেকেও ভাবছে যে এখন বিয়ে দিবে না, মাধ্যমিকটা মানে হাই সেকেন্ডারিটা দিব, তারপর আর কি এখন আর বিয়ের আলোচনা আর কি হবে না। তো টুকিটাকি আসতো ছেলে, তো সেরকম আমাদের বাড়ির লোক আর কি গায়ে লাগাতো না আর কি, যে বিয়ে দিব না যখন আর দেখাশোনাও করবো না। তো এরকম করে করে তবুও কিন্তু এমন হচ্ছে, যতই মানে এইটা বলে বাড়ির লোক, তত আরও বেশি করে মানে লোকজন আসে দেখতে আর কি আমাকে। তো এরকম করে লোকজন অনেক আসতো। তো একখানেও আর মানে আমার পছন্দ হতো না আর কি। আসতো অনেক সার্ভিসম্যান আসছিল তখনকার সময়ে, কিন্তু মানে চাকরিন্দারের আবার অভাব ছিল না, এখন যেমন একটা খুঁজেও পাওয়া যায় না, কিন্তু আমাদের সময়ে কিন্তু অ্যাভেলেবেল ছিল। আর একটা বিষয় হচ্ছে, আমরা মানে গরিব, একটু মোটামুটি গরিব ছিলাম, ঠিক আছে তখনকার সময়ে। এখন তো ঠিক ভালোই আছে, তখন কিন্তু ভালোই গরিব ছিলাম আর কি। তবুও যদি ভালো করে দেখাশোনা করে, যদি একটু দাবি দাবা দিয়েও কিন্তু বিয়ে দিতে পারতো, সেটুকু সামর্থ্য কিন্তু বাবার আমার মানে বাড়িতে আছে আর কি, জমি জায়গা যেহেতু ছিল। তো যাই হোক, তো তখন আর কি দেখাশোনা আমাদের মানে টুকিটাকি হতো। তো আমাকে দেখাশোনার বাইরেও কয়েকজন মানে এমন থ্রেট করছিল আর কি, যে বিয়ে করবে বা কিছু তুলে নিয়ে যাবে জবরদস্তি, এরকম, যাদেরকে আমার একদমই পছন্দ নয়, ঠিক আছে। তো সেই সময়টা আমি একটু অন্যরকম টেনশনেই ছিলাম, যে সত্যি সত্যি আবার তুলে না নিয়ে যায়, আমি একটু মানে ভয়ে ভয়েই ছিলাম আর কি। তো সেই সময়ে আর কি আমার মানে পিসির বাড়ি থেকে ফোন আসে আর কি, আমার মাকে ফোন করে বলছে যে একটা ছেলে আছে, দেখা আর কি, দেখানোর জন্য আর কি আমাকে যেতে বলতেছে পিসির বাড়িতে। পিসি ফোন করে বলল। আর একটা কথা বলছিল, যে ছেলের মাথায় একটু টাক আছে। তো আমি তো ওই কথা শুনে আমি বলছি কি, তাহলে আমি দেখতে যাব না আর কি, যেহেতু টাক মাথা আছে, আমি তো টাক মাথা ছেলেকে বিয়ে করবো না। তারপরে কি হলো, মা আমাকে বুঝালো আর কি, যে পিসি প্রথমবার একটা সম্বন্ধ নিয়ে আসলো, তারপরে যদি তুই না যাস তাহলে কিন্তু খুব খারাপ হবে বিষয়টা।
তারপর আমি ভেবে দেখলাম সত্যি তো পিসি একটা খবর নিয়ে আসলো, এটা হোক বা না হোক, যে আর গেলেই তো। আর আমি আর এটা বিশ্বাস যে এখন যতই দেখাশোনা হোক না কেন, বিয়ে সহজে সবখানে হয় না আর কি। তো আমিও ভাবছি যে হবে না, ওর তো দেখাশোনা করলেই কখনো হয় না। আর এমনিতেই তখন আমার অনেক কটা ছেলে মানে খুবই ইয়ে করছিল আর কি, বাড়ির থেকে চাপ দিচ্ছিল, যাদেরকে আমার একদমই পছন্দ ছিল না। বাড়ির পাশাপাশিই ছিল, তো যার জন্য আর কি আমার পছন্দ না। তো আমি বাড়ির পাশাপাশি কেন বিয়ে করব? যদি আমি প্রেম করেই বিয়ে না করি তাহলে কেন দেখাশোনা করে বা বাড়ির পাশে বিয়ে করবো, তাই না? তো যাই হোক, সে কথা আমি বলে শেষ করতে পারবো না, আগের কথা আগেই থাক। তো কীভাবে মানে আমার বরমশের সঙ্গে দেখাশোনা হলো, কিভাবে বিয়েটা হলো সেটুকুনি বলছি আমি। তারপর ওই যে পিসি ফোন করে বলছিল, তারপরের দিনে আর কি আমি বাবার সাথে মানে পিসির বাড়িতে আসি আর কি, যেহেতু তারপরের দিনে ছেলে দেখতে আসার কথা। তো রাত্রেবেলায় আমরা বাবার সাথে আসছি আর কি, সাইকেলে করে। তখন তো সাইকেলে ছিল বেশি, তখন গাড়ি ঘোড়া একটু কমই ছিল, আর আমাদের ওই দিক থেকে একটু গাড়ি আসতো কম। তো আমাদের বাড়ির থেকে এখানে কয়েক কিলোমিটার হতে পারে বলো তো? মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার। তো এত দূরে তারও বেশি হতে পারে। তো সাইকেল করে আসি পিসির বাড়ি, আমার আবার এই যে এই এই যে শ্বশুরবাড়িতে আছে এখানে কাছাকাছি, কিন্তু বেশি দূরে না। তো পিসির বাড়িতে আসছি, তারপরে আর আমি একটু অন্য মানুষ, মানে একটু বাচ্চাদের মতো আর কি বিহেভ করতাম, সেরকম না। দেখাশোনা করার লোক আসছে, আমি একটু লাফাই করে ঘুরতাম, এরকম কোনো আমি মনেই করতাম না যে। আর আমি এটাও ভাবতে পারি না যে আমার বিয়ে কি হবে নাকি, হবে না, দেখাশোনা হোক। আর আমার একটা কি ছিল যে দেখতে আসবে, আমাকে 100 টাকা দিবে হাতে, ওইটা পেয়ে আমি খুশি, আমার কেনাকাটা হবে, আমার সাজগোজের পয়সা হবে, আমি এটাই খুশি। তাছাড়া আমার কোনো মানে লাভ নেই আর কি। আমি শুধু ওইটুকুর জন্য অপেক্ষা করে থাকি যে কখন আমাকে ছেলে দেখতে আসবে আর আমাকে হাতে 100-200 টাকা দিবে, ওইটা দিয়ে আমি কসমেটিক কিনবো, সাদা জিনিস কিনবো, বাস এটুকু হয়ে গেল। আমার বিয়ে করার কোনো ইচ্ছে একদমই মানে ছিল না আমার। যেটা সত্যি সেটাই বললাম, কে কী রকমভাবে বিষয়টা নেবে সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, যেটা আমার সাথে হয়েছে বাস্তব কথাটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমার মনোবৃত্তি যেরকম মানে সেই রকম ছিল আর কি সেই সময়টা। বাবা দাও তো কাটুন, চলে আমার বাচ্চার জন্য না আমি ঠিকমতো ভিডিও করতে পারি না। আর আমি ওকে মানে মোবাইল দিয়েছি, কার্টুনে ওর মন বসতেছে না। তো যাই হোক, যতটুকুনি পারি বলার চেষ্টা করছিস। আর তারপরেই পরের দিনে আসলো আর কি দেখতে। তো আমার বরমশাই আসছে, বরমশাইয়ের দাদা আসছে, আরেকজন ভাইকে নিয়ে গেছে আর কি আমার বরমশাইয়ের। তারপরে তিনজন গেছে দেখতে। তো এই যে মেয়েদের স্বভাব আছে উঁকি মেরে দেখা আর কি, যে আসলো ছেলে কোনটা দেখি। তো আমি সেরকম করে উঁকি মেরে দেখেছিলাম, বুঝতেছি না কে ছেলে, বুঝছো তো। আমি ভাবছি শুধু যে ছেলেটা কি হতে পারে, কাউকে মনে হচ্ছিল না তখন আর কি। তো যাই হোক, তারপরে দেখাশোনা হয়ে গেল, এই আমাকে ঘরে দেখতে নিয়ে গেল। ঘরের মধ্যে 1 ঘন্টার মতো বসায় রাখছে, এত কিছু জিজ্ঞাসা করছে আমাকে। তারপরে কি হলো, ওই রকম করে দেখাশোনা করে ও তো আমাকে পছন্দ করলো, পছন্দ করে আমাকে ফোন নাম্বার দিয়েছিল। ফোন নাম্বার দিয়ে মানে ফোন করতে বলছিল। আর আমি তো ভাবছি যে কি আর দেখাশোনা হলো, বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আর আমি ফোন নাম্বারটাও নিয়েও নেই আর কি। যাই হোক, তখনকার কথা আমি বলছি, কিন্তু এখন কিন্তু এটা খারাপ ভাবলে কিন্তু চলবে না, বুঝছো? যেটা বাস্তব সেটাই আমি শেয়ার করছি, তুমি খারাপ ভাবলেই চলবে না। আর কেউ যদি অডিয়েন্স আমাকে ভুল বুঝে খারাপ বুঝে মানে খারাপ পায়, তাহলে কিন্তু আমার করার কিছু নেই। তাহলে তো আমার আসল কথাটাই শেয়ার করা হলো না, তাই না? আমি কেন বানিয়ে বলবো, যেটা সত্যি সেটাই। তারপরে কি হলো, ও আমাকে ফোন নাম্বার যেটা দিয়েছিল সেটা আমি মানে ফেলিয়ে দিয়েছিলাম ওখানেই। যাই হোক, তারপরেও কিন্তু ও আমার ফোন নাম্বারটা কালেকশন করেছিল, আমার বোন ছিল পিসিতো, বোনের কাছ থেকে নিয়ে। তারপরে আমি খাই নাই পর্যন্ত ও সাথে সাথে গিয়ে ফোন করতেছিল যে আমাকে আর কি কথা বলতে চেয়েছে কি কেমন আছো, মানে এমনভাবে কথা বলতেছিল যেন কতদিনের পরিচিত। যাই হোক, তারপরে ওখানেই ও ফাইনাল কথা দিয়েই দিছিল। বড়রা দেখে আলোচনা করতেছে, তো আমি তো তখনই কান্না শুরু করে দিয়েছি যে সত্যি কি আমার ওখানে বিয়ে হবে, এরকম একটা ভাব। মানে আমি তো খাওয়াও মানে মুখ দিয়ে ঢুকতেছিল না,
এরকম একটা পরিস্থিতি বড়রা আলোচনা করতেছিল। তারপর আমি একটা বুদ্ধি আনলাম যে আমি একটা শর্তে বিয়ে করতে রাজি আছি, যে ছেলে যদি আমাকে এক কানা করিও দাবি না নেয়, যদি বিনা টাকায় আমাকে বিয়ে করতে চায় তবে আমি রাজি হব। আর আমি ভাবছি যে ছেলে কখনোই রাজি হবে না, কারণ ছেলের তো টাকারও প্রয়োজন আছে না, বিয়ে করলে একটা দাবির প্রয়োজন আছে। আর এটাই ভাবছিলাম আমি আর কি। আর এদেরও একটু মনে করো আমার বড়মাসেও কষ্ট করে একটা মানে চাকরি পেয়েছে, টাকা পয়সারও তো প্রয়োজন আছে, দাবি দাবা নিয়েই বিয়ে শাদি করবে, এটাই ভাবছি আমি। তো আমার ওই বুদ্ধিটা আর খাটলো না। আমি যে ওইটা আর কি ফাঁদ পাতলাম যে আমি একটা শর্ত দিয়েছি যে যদি বিনা টাকায় যদি এক কানা করে না নেয় তবেই আমি রাজি আছি বিয়েতে, নাহলে কিন্তু আমি বিয়েতে রাজি না। কিন্তু ছেলে সবটাতে শুধু হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে বরমাস। হ্যাঁ, মানে আমাকে একদম জালে মানে বন্দি করে রাখছে। আমি আর না বলার মতো কোনো কথা পাচ্ছিলাম না। তারপরে নিজের কথায় নিজে ফেঁসে গেছি। ও তো তখনও রাজি হয়েছিল। যাই হোক, তারপরে রাস্তায় মানে বাবার সঙ্গে আমি বাড়ি যাচ্ছিলাম। রাস্তায় কমসে কম 10-15 বার মানে ফোন করছে। আমি তো ফোনে উঠাচ্ছিলাম না, আর বাবা বলতেছিল ফোনটা উঠাও মা, ফোনটা উঠাও। যাই হোক, ফোনটা ধর আর কি। তারপরে এরকম করে মানে এমনভাবে কথা বলতেছে যেন কত দিনের পরিচিত এরকম। তারপর আমি মানে আমার কথাগুলো আমি শেষ করি, তারপরে আমার বড়মশাইকে বলার সুযোগ দেই কিছু, তাই না? হয়তো ভাবতেছে যে আমিই বলে যাচ্ছি। তারপরে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে মাকে বলতেছি এরকম এরকম। তারপরে আবার ওখানে গিয়ে যে ফোন শুরু হয়েছে, এই ফোন তো ওই প্রথম দিন দেখাতে ফোন শুরু হয়েছে দিনে 10-15 বার, এই আজ পর্যন্ত ফোন চলতেই আছে। তো বিয়ের মানে দেখাশোনা করার পর 2-3 দিন মানে ঝুলেই ছিল কথা, যে আমি কথা দেইনি আর কি, হবে না। ও কিন্তু রেগুলারে কথা বলতেছিল আমার সঙ্গে এমনভাবে, মানে এত 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 ভালোভাবে কথা বলতেছিল যেন ওর কথাতে মানে ওকে মানে ভালো না বেশে থাকা যাচ্ছিল না, এরকম একটা পরিস্থিতি। মানে আমাকে অনেকভাবে বুঝিয়েছিল। আমার যে একটা মনটা আমি বুঝতেই পারি না যে কখন মানে ওর প্রতি একটা হয়ে গেল, টান হয়ে গেল, বুঝছো? মানে অনেকভাবে আমাকে বুঝিয়েছিল, বলছিল। এত কথা তো আমি বলে শেষ করতে পারবো না, তবে এমন একটা কথা আছে যেটা আমার এখনও মনে আছে কষ্ট, সেই কথাটা আমি বলছি। আমাকে বলছিল যে দেখো, জীবনে বাঁচতে গেলে নাকি টাকাটারই প্রয়োজন, বাড়ি থেকে এক পা বাড়ালেই পয়সারই দরকার। তো এটা একটু হলেও ঠিক আর কি, পুরোটা না হলেও অনেকেরই অনেক নানান মত, অনেকেরই টাকা যাই হোক, আমি তো একটু হলেও মানে মর্মটা বুঝি আর কি, টাকা তো দরকার আছেই জীবনে, তাই না? তো যেহেতু সার্ভিস করে, আর এত আগ্রহ ওর আমার প্রতি, এত টান, এত ভালোবাসা, এটাই ভাবতেছি। ও আমাকে মানে এমনভাবে কথা বলতেছিল, ওর প্রতি আমি একদম মানে ইমপ্রেস হয়ে গেছিলাম। মানে ওকে যে আমি কিছু কোনো মতে না করতে পারছিলাম না, অনেকভাবে ও আমাকে কন্টিনিউয়াস মানে ফোন করে যাচ্ছিলো যতক্ষণ আমি হ্যাঁ বলছি আর কি। তারপরে 3 দিনের দিন ওকে আমি মানে কথা দিয়েছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিয়ে করব। আমি অনেক দিকে ভেবে দেখেছি যে ওকে বিয়ে করা মানে ভালো হবে আর কি, খারাপ হবে না, কারণ ও আমাকে এতভাবেই বুঝাচ্ছিল। আর ভালো মানে সমস্ত দিক থেকে দেখলাম যে ওর মধ্যে অনেকটা মানে গুণ আছে, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে মানে বড় হয়েছে, চাকরিটা পেয়েছে। তো এগুলো শুনতে শুনতে অটোমেটিকলি আমার মধ্যে একটা ওর প্রতি টান সৃষ্টি হয়েছে। আর অনেক ওর জীবনের কাহিনী শুনেছি, যেটা শুনে আমার সত্যি কথা বলতে মানে দ্বিতীয়ত আর কারো কথা ভাবতে ইচ্ছে করছিল না, ইচ্ছে করছিলো যে ওর জীবনে শূন্য জীবনে আমি পূর্ণ করি, তাহলেই আমার মানে মানব জীবনটা আমার ধন্য মনে হবে, এরকম একটা ভাব ছিল আর কি। আর আমি তো একটু মানে মনটাও একটু অন্যরকম না, আমার একটু অল্পতেই আমি দুর্বল হয়ে পড়ি। তো এই জন্য তখন আমার একবারেই মানে মনে হয়েছিল যে না, এইটা যদি আমি না বলি তাহলে ওকে খুব কষ্ট দেওয়া হবে, দুঃখ দেওয়া হবে। তো সেটা আমি নিজেও কোনো মতেই শান্তি পাবো না, এরকম একটা ভাব আর কি। তো অনেকভাবে কথা মানে পাকা হয়েছিল। আর আমার বাড়ির লোকও ওর কথাতে সবাই খুব মানে খুশি, মানে কি বলবো, সবাইকে ও পটিয়ে নিয়েছে, এমন সুন্দর করে কথা বলে, গুছিয়ে, এত মিষ্টি করে, কেউ মানে বলতে পারবে না কেউ ওর কথাতে মানে। আর দ্বিতীয় কথা, ও
উল্টো বলতে পারবে না আর কি। ওর কথাতে মানে সবাই রাজি হয়েছিল, আমার দাদু বিশেষ করে, দাদু দিদা আমার কাকু কাকিমা সবাই বলছে এত সুন্দর ব্যবহার, এত ভালো করে কথা বলে, এরকম জামাই তো পাওয়াই যাবে না। তো যেমনই হোক দেখতে ওর কিন্তু মানে গুণ আছে ভালো। তো আমি কই আর জীবনে বাঁচতে গেলে কী দরকার, ভালোবাসাটা আর গুণের তো দরকার আছে। আর ও তো গুণ, ও তো যে আমাকে করে খাওয়াতে পারবো না সেরকম তো নয়। হ্যাঁ, টাকা পয়সা তো অবশ্যই দরকার আছে। ও যেহেতু ভালো একটা কর্ম করে, সার্ভিসম্যান, তো আমার বিয়ে করতে আপত্তি কোথায়? আর নিন্দা করারও আমার কোনো জায়গায় নেই এখানে। আমি আর এখানে ওকে কী নিন্দা করবো? তো আমি ওকে বিয়ে করতে বাধ্য, ওকে পছন্দ করতে আমার বাধ্য আমি। তো এইভাবেই আমাদের বিয়েটা ঠিক হয়ে গেল। তারপরে অনেক মানে 6 মাস পরে আমাদের বিয়ে হয়েছে, সেটা আমি এখন বলছি না। বিয়েটা আমার এইভাবেই আর কি হয়ে গেছে। তো 6 মাসের কাহিনিটা আমি পরে অন্য একদিন ভিডিওতে শেয়ার করব, কারণ এখানে যদি আমি বলি তাহলে শেষ করতে পারবো না। অনেক কিছু হয়েছে, সেগুলো আমি পরে বলবো, ঠিক আছে? তো তোমাদের দাদা ভাইয়ের কাছে কিছু শুনে নাও যে কিভাবে ও আমাকে বিয়ে করলো, ওর কিছু অভিজ্ঞতা, মানে কি কি মনে আছে আমার সম্পর্কে, সেটাই একটু শুনে নাও। অ্যাকচুয়ালি আমি ছোট্টবেলা থেকে অনেক দুঃখ কষ্ট করে মানুষ হয়েছিলাম। তো আমি তো মামা বাড়িতে মানুষ হয়েছিলাম। যাক, ছোট্টবেলা থেকে বাবা বাড়িতে মানুষ হয়নি, মামা বাড়িতে মানুষ হয়েছিলাম। তো অনেক দুঃখ ট্যাকেল করে আমি মানুষ হয়েছিলাম। যাক, আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি নাই, অভাব অনটনের মধ্যে, অভাব অনটন ছিল এই জন্য। তবু আমি চেষ্টা চালিয়ে গেছিলাম কীভাবে পড়াশোনা করে মানুষ মানুষ হতে পারবো। তারপরে যাক, অনেক লড়াই করে আমি একটা ছোট্ট চাকরি পেয়ে গেছি। সেটা হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি চাকরি করি। তারপরে চাকরি করতে 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 হঠাৎ করে একদিন খবর আসলো, আমার জ্যাঠাতো দাদা আছে, বলছিল আমার একটা শালি আছে, বিয়ে করবি নাকি? তো আমি তো খুব রাজি হয়ে গেলাম, ঠিক আছে। ও যখন বলছিল তাহলে ঠিক আছে। আমি তখন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কুমারগ্রাম থানায় ছিলাম। আমার কাছে ফোন আসলো যে অমুক দিন আসবে নাকি, আমার শালিকে দেখাবো। তো আমার দাদার কথা হিসাবে আমি দেখতে আসলাম। দেখতে এসে দেখি বাহ, একটা ফুটফুটে সুন্দর মেয়ে দেখলাম। তখন তো আমার খুব পছন্দ হয়ে গেল। ওকে দেখার পরে আমি এমন পাগল হয়ে গেছিলাম, ওখানে মনে হয় যে আজকেই মনে হয় বিয়ে করি। তো যা ওগুলো পরে রিসের ব্যাপার। তো পছন্দ হয়ে গেল। তা দেখা শোনার পর্ব শুরু হলো। দেখলে তোমার দিদিভাইকে খুবই ভালো লাগলো। দিদিভাইকে দেখে আমি তো পাগল হয়ে গেলাম। দেখার পরে দিদিভাই জানি না তখন আমাকে দেখে, আমার তো হালকা টাক ছিল তো, টাকলি ছেলেকে সবাই তো পছন্দ করে না, না সুন্দর মেয়েরা সাধারণত সবাই সুন্দর ছেলেই চায়। আমার মতো ছেলেকে তো সবাই পছন্দ করবে না। তো আমি দেখলে আমার পছন্দ হলো। দেখার পর্ব শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আমি বললাম, এই ব্যাপার, আমি তো বিয়ে করতে রাজি আছি, তা আপনারা কী বলেন? তারপরে তোমার দিদিভাইকে জিজ্ঞাসা করছে, তোমার দিদিভাই তো আমাকে পছন্দ করে নাই, যেহেতু আমার হালকা হালকা টাক আছে। টাকলু ছেলেকে তো সবাই পছন্দ করে না। সব সুন্দর মেয়েরা সবসময় সুন্দর ছেলেই খোঁজে। তো আমি তো সুন্দর ছিলাম না, না দেখতে। আমি অতটাও সুন্দর ছেলেকে পছন্দ করি নাই। আর যদি করতামও না তাহলে অনেক ছেলে কি মানে প্রেম করতে পারতাম, অনেক কিছু। স্কুল লাইফে তো সবাই জানোই কীরকমভাবে জীবন কাটে। তো সেরকম পরিস্থিতি, মানে নানান পরিস্থিতির মধ্যে কিন্তু আমি ছিলাম। অনেক হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ এটা ঠিক কথা, আমি ইগনোর করেছি, রিজেক্ট করে দিয়েছি। মানে আমার ভালোই লাগতো না, কেন আমি জানি না। মানে ছেলেদের প্রতি আমার কোনো বিশ্বাসই নেই আর কি। আমি ভাবতাম যে ওই প্রেম করবে, বিয়ে করবে না, ধোকা দিবে, এরকম বদনাম হবে। আমার শুধু একটাই ভয় ছিল যে প্রেম করে বিয়ে করবে না। আমার শুধু ওই জায়গায় কথা যে আমাকে প্রেম করবে, শুধু বিয়ে করবে না, তখন কি আমি বলতে পারবো যে আমাকে বিয়ে করবে কি না? তো আমাকে মানে যদি প্রপোজ করে কেউ তো আমাকে বিয়ের কথা বলে না। যদি কেউ আমাকে বিয়ের কথা প্রথমে বলতো তবেই হয়তো আমি রাজি হতাম। তো কেউ তো আমাকে বিয়ের প্রস্তাব দেয়নি, ওই প্রেমের প্রস্তাব দিয়েছিল, ওগুলোতে আমি একদমই নাই। তো আমার ছোটো থেকে আমি একটা জিনিস মানে মেনটেন করেছিলাম, মানে স্কুল লাইফে আর কি, যে যত ছেলেই আমাকে বলুক না কেন, আমি না ছাড়া হ্যাঁ কোনো দিনও বলি নাই আর কি।
এই জিনিসটা আমি একদম মানে ছিলাম আর কি। স্কুল লাইফে অনেক কিছু ভোগ করছি, অনেক যন্ত্রণা, মানে ছেলেদের অত্যাচার আর কি। কিন্তু তবুও কেউ পারে নাই আমাকে রাজি করাতে। অনেক অনেক মানে বলবো হ্যান্ডসাম ছেলে, ঠিক আছে। তো আমি অতটাও হ্যান্ডসাম ছেলের প্রতি আকৃষ্ট নই। আমার কথা হচ্ছে সিমসাম একজন ভালো একজন হাজব্যান্ড হলেই হলো, যে আমার দায়িত্ব নিতে পারবে। এরকম একটা তেমন বেশি আমার আগ্রহ ছিল না। যেমন আমি মধ্যবিত্ত শ্রেণীর মেয়ে, সেরকমই আমার আগ্রহ মানে সেরকমই আমার চাহিদা ছিল। আমার হাইফাই একদমই পছন্দ নয়। আমি বিশেষ করে বড়লোকদেরকে একদম পছন্দ করি না। আমি জানি না কেন, আমি অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি তো, টিভি সিনেমায় দেখি অনেক কিছু কাহিনী। তো সেগুলোর থেকে আমার ওগুলোর প্রতি কেন জানি না একটু বিতৃষ্ণা এসে গেছে। মানে সবসময় ভাবতাম যে বড়লোকগুলা এরকম করে সেরকম করে, গরিবদেরকে একটু অবহেলা করে, অবহেলার চোখে দেখে। তখন যদি আমি বড়লোকের ঘরে বিয়ে করি বা একটা হ্যান্ডসাম সুন্দর ছেলেকে বিয়ে করি, তখন যদি আমি আমাদেরকে সেরকম সম্মানটা না দেয়, যদি সেরকম দামটা না পাই আমি, সেটা আর কি। আর আমি এমন একজন কাকেই চাইছি যে আমাকে অনেক সম্মান করবে, সম্মানের সাথে আমাকে ভালোবেসে রাখবে, যত্ন করবে, রাখবে, যে আমাকে কেয়ার করবে, এইটুকুই। এর থেকে আর বেশি কোনো আমার চাওয়ার ছিল না। আমি কিন্তু এরকমই চেয়েছি। আমার হাইফাই কোয়ালিটি হ্যান্ডসাম ছেলে আমি চাইনি। আমি জানি ওই রকম ছেলের কোনো গ্যারান্টি নেই আমাকে যে ভালো যত্ন করে রাখবে, কখনো নয়। হয়তো হাজারে একজন ছেলে ভালো হয়, যে সমস্ত দিক দিকে গুণী হয়। অনেকে দেখছি আছে সুন্দরও হয়, হ্যান্ডসামও হয়, আবার বউ বাচ্চাকে অনেক যত্ন করে, এমনটা কিন্তু আমি খুব কম দেখছি। তো যাই হোক, এখন দাদাভাইয়ের কথাটা পুরো শেষ হোক আর কি। কোথায় ছাড়লে? আমি ও সুন্দর ছেলে। আমি তো দেখতে সুন্দরও ছিলাম না। আমি জানি তোমার দিদিভাই আমাকে পছন্দ করবে কি না। হ্যাঁ, তারপরে আমি কন্ট্যাক্ট নাম্বারটা, আমার ছোট শালি আছে যে আমার পিসি শাশুড়ির মেয়ে, তার কাছে আমি নাম্বারটা ছিলাম, কন্ট্যাক্ট নাম্বারটা। তোমার দিদিভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা নিলাম। নেওয়ার পরে আমি তখন কুমারগ্রাম থানায় যাচ্ছিলাম আবার ব্যাক করে, দেখাশোনার পর্ব শেষ হওয়ার পরে। তখন আমার যেন খুব মনে পড়তেছিল, না একটা বার ফোন করি। কন্ট্যাক্ট নাম্বারটা যখন পেলাম, তো অনেকবার ফোন করলাম, ফোনটা রিসিভ করছিল না। তখন আমার খুব খারাপ লাগতেছিল, হয়তো তোমার দিদিভাই আমাকে পছন্দ করে না, এই জন্য ফোনটা রিসিভ করছে না। যাক, তখন আমার মনটা খুব উতলা ছিল তো, মানে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছিলাম। আমাকে ভালো লাগছিল। ভালো লাগলে যা হয় মানুষের, সেটা আপনারা সবাই জানেন, বুঝতে পারছেন? তো যাক, ওই রকম করে অনেক কতবার ফোন করার পরে তারপরে ফোনটা রিসিভ করলো। রিসিভ করে পরে একটু কথা বললো। কথা বলার পরে আমার আবার নাইট ডিউটি ছিল। রাত্রেবেলা যখন ডিউটি বেরোলাম, তখন তোমার দিদিভাইয়ের কথা মনে পড়লো। আবার ফোন করলাম। ফোন করতে 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 কিন্তু বিরক্তি ফিল মনে হচ্ছিল। তবুও আমি কিন্তু ফোন করেই যাচ্ছিলাম, এই কথা বললাম। এরকম করতে 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 অনেক দিন ফোন করেই যাচ্ছি, কথা বলে যাচ্ছি। বলতে বলতে তোমার দিদিভাই তো প্রথমে রাজি ছিল না, পরে হয়তো জানি না কি বুঝলো, তারপরে একটু রাজি হলো। তার রাজি হতে আমি খুব খুশি হলাম। হ্যাঁ, তখন কি হলো, ডিউটির মাঝখানটায় একদিন ছুটি পেয়ে দিদিভাইয়ের বাড়িতে গেলাম। দিদিভাইয়ের বাড়িতে গেলাম, দিদিভাইয়ের বাড়িতে দেখাশোনা করার 4 দিনের দিন 4 দিনের দিন। হ্যাঁ, তারপরে দিদিভাইয়ের বাড়িতে গেলাম। দিদিভাইকে ফোন করলাম, তোমাদের বাড়িতে আমি আসতে এসেছিলাম। তখন ওদের বাড়িতে যেতে হতো বাঁশের সাঁকো দিয়ে। হ্যাঁ, শীতকাল, তখন বাঁশের সাঁকো ছিল না, শীতকাল। তখন আমি গেলাম, দেখি দিদিভাই আর দিদিভাইয়ের একটা কাকাতো বোন আছে, দুইজনে দাঁড়িয়ে আছে সুন্দর করে সেজে গুজে। আমি তো আরও ফিদা হয়ে গেলাম দেখে। তারপরে তোমার দিদিভাই বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে গল্প গুজব করলাম বাবা মার সাথে, গল্প না, গুজব। আমাকে নিয়ে দাদুর বাড়িতে গেছিলাম। ওই তো গেছিলাম, পরে গেছিলাম। হ্যাঁ। পরে প্রথমে বাবা মার সাথে কথা বললাম, তারপরে দাদু বাড়িতে গিয়ে দাদু আর দিদাকে পুরো পটিয়ে আনছো। মোটর সাইকেলে করে গেছিলাম। তারপরে ওনার তোমার দিদিভাইয়ের ইসে গেছিলাম দাদু বাড়ি, মোটর সাইকেলে করে নিয়ে। ওখানে দাদু দিদার সাথে কথা বললাম। দাদু দিদা খুব পাগল হয়ে গেছিলো আমাকে দেখে। আর আমাদের মেন গার্জিয়ান কিন্তু দাদু আর কি। আমার বাবা কিন্তু এগুলো বিষয়ে কোনো মাথা ঘামায় না। মেন গার্জিয়ান আমার দাদু। দাদুর যদি পছন্দ হয় তাহলে হবে। তো আর আমি কিন্তু একটু অন্যরকম ছিলাম আর কি। সমস্ত ভালো মন্দ কথা আমি আমার ফ্যামিলিতে শেয়ার করি। কোনো ছেলে যদি আমাকে কিছু অফার করে বা কিছু প্রপোজাল দেয়, আমি কিন্তু বাড়িতে এসে ডাইরেক্টলি বলতাম, সমস্ত কথাই শেয়ার করতাম আর কি।
তো সেরকমই আমার ইচ্ছে যে বাড়ির লোক যেখানে রাজি থাকবে আমি সেখানে বিয়ে করব। এটা একটা আমার ইচ্ছে আর কি, যে আমি যেখানে বিয়ে করবো যেন সবারই মত থাকে। তো সেটাই আমি ভেবে রাখছি। তো ও গেল দাদু বাড়িতে আমাকে নিয়ে রাত্রেবেলা, একা একাই নিয়ে গেছিলো। তো নিয়ে গিয়ে দাদু বাড়িতে গিয়ে দাদু দিদাকে তো পুরো ইমপ্রেস করেছিল। একদম পুরা গলে একদম গলে গিয়েছিল ওর কথাতে, ব্যবহারে আর কি। সবাই খুব মানে ভালো বলছিল যে এরকম ব্যবহার এত ভালো পাওয়াই যায় না ছেলে আজকাল যুগে। তো এরকম আর কি। তারপরে আর কি দাদু রাজি তো হয়ে গেল। তারপরে এরকম করেই আর ঘটকের আর পাত্তাই দিল না। ঘটক তো নিজেও জানতো না যে ও কখন চলে আসছে আমাদের বাড়িতে। তারপরে তো আর ঘটককে নিজেও পাত্তা দিল না। আর ঘটক মশাই ওইদিকে রাগের একদম ফায়ার হয়ে গেছে। যাই হোক, ঘটক আবার আমার হচ্ছে ভাসুর হয়। তো যাই হোক, তারপরে ও নিজেই যা করা সব কিছু নিজেই করেছে, বিয়ের A to Z, মানে রেজিস্ট্রারি যা যা করতে লাগে সব কিছু নিজেই করেছে। তো সেগুলোই আবার সেগুলোর বিষয়ে অনেক কথা আছে, যেগুলো আমি পরে অন্য ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। অনেক কাহিনী আছে, কারণ 6 মাস পরে বিয়ে হয়েছে, বুঝতেই পারো কত কিছু করার পর বিয়ে হয়েছে। আমাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে, ওর জন্য কত কিছু শুনতে হয়েছে মানুষের কাছে, সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে জীবনে আমি সুখের থেকে দুঃখীটাই বেশি ছিলাম। এরকম মানে মানুষের কথা শুনে শুনে আমার কান পচে গেছিলো। ভাবছিলাম কি, প্রেম করি নেই যে বদনাম হবে, মানুষ খারাপ বলবে, কিন্তু দেখি তার ডাবল হয়েছে, এর সাথে দেখাশোনা করে বিয়ে করে আমার। এরকম মানুষের অনেক কথা শুনতে হয়েছে। যেহেতু বিয়ে ঠিক হয়ে বাড়িতে গিয়েছিলো, আমাদের বাড়িতে গ্রামের পরিবেশ তো জানোই কীরকম। তো অনেক কিছু আমাকে সহ্য করতে হয়েছে, তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে নেব, ঠিক আছে? তো আজকে মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জানি না কতটা শেয়ার করতে পারলাম, মনে হয় অনেকটা কেটে দিতেই হবে। পুরোটা দিতে পারবো কি না, কী বললাম না বললাম, যেটা আমাদের বাস্তব কাহিনী মন থেকে সেটাই বেরিয়ে আসছে, একটাও বানিয়ে বলছি না। তোমাদের দাদাভাই আমিও, ঠিক আছে? তো যদি আমার এখানে কথা বলার মধ্যেও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। কারণ যেহেতু এটা আমাদের লাভ স্টোরি, নিজের কাহিনিটাই শেয়ার করছি, আর তখনকার সময়ে কীরকম মনোবৃত্তিক ছিল সেটাই কিন্তু শেয়ার করছি। যদি এখন ভাবো যে এগুলো কথা বলে কাউকে অপমান বা ছোটো করার জন্য কিন্তু বলছি না, যেটা সত্যি সেটা কিন্তু আমি বলছি, ঠিক আছে? তো যাই হোক, তবুও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলে থাকি। আর বর্তমানে আমাদের বিয়ে হয়ে কতদিন হলো? 12 বছর। হ্যাঁ, এতদিন রানিং চলছে, এখন ভালোই আছি, সুখে আছি। তো বিয়ে তো আমার সাকসেস হয়ে গেছে, লাভ স্টোরি ওইটুকুই আমাদের, মানে দেখাশোনার পরে আমাদের লাভ স্টোরি বলতেই পারো আর কি। দেখাশোনাও হয়, দুটোই আর কি। তো এরকম করে আমাদের 6 মাস পরে বিয়েটা হয়েছে, অনেকটা কষ্ট করে আর কি, লড়াই করে। তো যাই হোক বন্ধুরা, আর এখানে কিছু বলার বললে একদম মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, আমাদের লাভ স্টোরি গল্পটা কীরকম লাগলো, আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এই রকম টপিকের যদি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে, তাহলে আমরা এরকম ভিডিও নিয়ে আসবো। এরপরে কি তোমাদের জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সব কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আসতে, ঠিক আছে? তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। এখন কটা বাজে? 12টা মনে পার হলো। তো দাদাভাইয়ের অনেক ঘুম পেয়েছে, ও এত রাত্রে জেগে থাকেই না, যেহেতু ডিউটি করে আসলো, অনেক পরিশ্রম করে আসে। বেচারাকে আমি জাগিয়ে রাখছি আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করব বলেই। তো যাই হোক বন্ধুরা, আমার ছেলেও এখনও ঘুমায়নি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই।